আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া সুলতানা। আমি ফেসবি রেসিডেন্ট হিসেবে আছি কার্ডিও সার্জারি ডিপার্টমেন্টে বিএমইউ তে। প্রথমে আপনাদের সবাইকে জেনেসিস সফটওয়্যারের পক্ষ থেকে স্বাগতম। আমরা আপনাদের সাথে আজকে রেনাল স্টোন নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে আবার কংগ্রেচুলেশন যারা আপনারা এফসিপিএস পার্ট 1 পাশ করেছেন। এখন এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম এমআরসিএস এর সাথে এফসিপিএস পার্ট 1 এর যে সিমিলারিটিটা সেটা হচ্ছে আমাদের বেসিক পার্টটা পুরোটাই পড়া আছে, এবং যেহেতু এখন এফসিপিএস এ এসবিএ একটা হিউজ অ্যামাউন্টে থাকে, তো আমাদের এসবিএ পার্টটাও সলভ করা আছে। তো আমাদের এখানে তো পুরোটাই এসবিএ, পেপার 1, পেপার 1, পেপার 2 যেটা। তো আমাদের এখানে আরেকটু এসবিএটা যদি আমরা সলভ করি এবং আমরা যদি জাস্ট ক্লিনিক্যাল পোর্শনটা এক্সট্রা যদি কিছুটা পড়তে পারি, সেক্ষেত্রে এমআরসিএস টা হচ্ছে খুব ইজিলি গ্র্যাব করা সম্ভব ইনশাল্লাহ। তাহলে এফসিপিএস এর বেসিক পার্টের সাথে আমরা ক্লিনিক্যাল পার্টটা পড়বো, আর এর সাথে এক্সট্রা করে জাস্ট এসবিএটা সলভ করা। এই জন্যই আমাদের যে প্রথম থেকে শুরু করবো। আমি যেখান থেকে বাদ দিয়েছে ওখান থেকে শুরু করো। ম্যাম, আমরা শুরু করতে পারি। আমাদের ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছে। স্ক্রিনটা আবার শেয়ার করে আমরা শুরু করব। আমরা আজকে এমআরসিএস এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো, সেই ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে একটা যে ক্লিনিক্যাল ম্যাম, পোর্শনটা, স্ক্রিন যেহেতু শেয়ারটা আমরা চলে গেছে। স্ক্রিন শেয়ারটা আপনারা যদি একজন একটু আসতেন, কারণ দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারটা আসতেছে না। সরি ফর দ্য ইন্টারাকশন। তো আমরা প্রথমে যেটা বলছিলাম যে এফসিপিএস পার্ট 1 যারা পাশ করেছেন তাদের যে বেসিক টপিক গুলো আছে, সেই বেসিক টপিকের সাথে আমরা শুধু এক্সট্রা যে টপিক গুলো পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পার্টটা। আমরা যদি এমআরসিএস এর জন্য ক্লিনিক্যাল পার্টটা আমরা পড়তে পারি এবং বেসিক যেটা পড়া আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এসবিএ গুলা যেগুলা, সেটা যদি আরেকটু প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে এমআরসিএস টা গ্র্যাব করা খুব ইজি। এই জন্য আমাদের ব্যাচের যেটা হচ্ছে আপনারা এফসিপিএস এর কন্টিনিউয়েশন হিসেবে এমআরসিএস এর জাস্ট ক্লিনিক্যাল পার্টগুলো যদি কন্টিনিউ করতে পারেন এবং এসবিএ টা যদি প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ এমআরসিএস পার্টে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এমআরসিএস এর যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো ক্লিনিক্যাল পোর্শন থেকে আমাদের কোয়েশ্চেন গুলো আসে, তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেনাল স্টোন। রেনাল স্টোনের আমরা মেইনলি ম্যানেজমেন্ট থেকে আমাদের কোয়েশ্চেন গুলো আসে, আর কিছু কোয়েশ্চেন আসে যে উইচ টাইপ অফ রেনাল স্টোন। যে রেনাল স্টোনের একটা কোয়েশ্চেন বা স্টেম দিয়ে রাখছে, এটার মধ্যে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলোকে আমরা কিওয়ার্ড বলি, এবং আমরা যখন এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আগাবো তাহলেই সেটাকে ডায়াগনোসিস করা যায় যে হ্যাঁ এটার অ্যান্সারটা কি হবে। যেমন ম্যানেজমেন্ট অফ দ্য রেনাল স্টোন, যেহেতু আমরা এখানে রেনাল স্টোনের ম্যানেজমেন্টটা পড়বো। Urolithiasis will affect up to 15% of the worldwide population, and এখানে কি থাকে, একটা sudden onset of loin to groin pain থাকে, যেটা হচ্ছে colicky in nature। colicky in nature শার্প পেন থাকবে এবং এটা সাডেন আসবে, ইজ আ ক্লাসিক্যাল ফিচার।
It will nearly always associated with the hematuria. এটা হচ্ছে একটা হেমাচুরিয়ার হিস্ট্রি দিবে। এটা হচ্ছে গ্রস ম্যাক্রোস্কোপিকও থাকতে পারে, মাইক্রোস্কোপিকও থাকতে পারে। এবং আরেকটা যেটা আমাদের কোয়েশ্চেন আসে যে আমরা এটাকে ডায়াগনোসিস কিভাবে করতে পারি, আমরা ডায়াগনোসিস করতে পারি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। সিটি স্ক্যান দিয়ে আমরা ডায়াগনোসিস করি, কিন্তু সেটা অবশ্যই নন কন্ট্রাস্ট হতে হয়, হেলিক্যাল নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। আমাদের রেনাল স্টোনের ক্ষেত্রে একটা ট্রায়াড ফলো করি। এটা মেইনলি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ফ্ল্যাঙ্ক পেইন থাকে এবং হেমাচিউরিয়া থাকে, এবং ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য নশিয়া অ্যান্ড ভমিটিং। ফ্ল্যাঙ্ক পেইনের মধ্যে কি থাকে, এটা একটা সাডেন সিভিয়ার থাকবে এবং সেখানে অবশ্যই স্টেমের মধ্যে কোলিকে একটা পেইনের হিস্ট্রি দিবে, যেটা কোথায় রেডিয়েশন করবে অথবা লোকেশনটা কোথায় থাকবে, লোকেশন থাকবে এটা একটা লয়েন পেইন হবে। এবং এটা রেডিয়েশন কোথায় কোথায় হতে পারে, গ্রয়েনে, লোয়ার অ্যাবডোমেন, জেনিটালিয়া অ্যান্ড ইনার থাই। এটা কেন হয়, ডিউ টু ইউরেটারিক অবস্ট্রাকশনের জন্য। হেমাচুরিয়া থাকে which is microscopic or gross hematuria due to mucosal injury by the stone in the urinary tract, and it is also associated with the nausea and vomiting. তো আমাদের এখানে এই সিমটম গুলো কেন জানতে হয়, কারণ আমরা যে বুঝবো যে এটা রেনাল স্টোন, সেটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এখানে হিস্ট্রিতে একটা কোলিক অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি দিবে, হেমাচিউরিয়ার হিস্ট্রি দিবে এবং সেখানে নসি এবং ভমিটিং এর একটা হিস্ট্রি দেওয়া থাকতে পারে। এখন রেনাল পেইন এবং ইউরেটারিক স্টোন এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমাদের সবগুলা জানতে হবে না, এক দুইটা ক্লু যে হ্যাঁ হাউ উইল আই ডিফারেন্সিয়েট ইট ফ্রম দ্য রেনাল স্টোন অ্যান্ড ইউরেটারিক স্টোন। রেনাল স্টোন কিডনিতে হয় এবং ইউরেটারিক স্টোন ইউরেটারে হবে, এটা আমরা সবাই জানি। মেইনলি আমরা পেইনের ক্যারেক্টারটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি। পেইনটা কি, রেনাল স্টোনের যখন আমাদের কোনো হিস্ট্রি দেওয়া থাকবে, সে রেনাল স্টোনের হিস্ট্রিতে পেইনটা থাকবে ডালেক ফ্ল্যাঙ্ক। যে দেখেন এখানে কি বলা আছে, এখানে হচ্ছে ডা লেকিং পেইন থাকে, আর এটার ক্ষেত্রে কি থাকে, সিভিয়ার কোলিকি পেইন ইন দা ফ্ল্যাঙ্ক রেডিয়েটিং টু দা গ্রয়েন থাকবে, এবং এটা থাকবে কনস্ট্যান্ট পেইন, আর এটা থাকবে কোলিকি ইন নেচার। ঠিক আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট। আমরা যখনই ম্যানেজমেন্টটা পড়বো, ম্যানেজমেন্ট পড়ার আগে আমাদের যেটা জানতে হবে যে কি কি ম্যানেজমেন্ট মোডালিটি গুলো আমাদের কি কি আছে। ফার্স্ট অফ অল, যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা একটা করি সেটা হচ্ছে একটা মেডিকেল ম্যানেজমেন্ট থাকে উইচ ইজ আ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। যেহেতু আমরা সার্জিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দিচ্ছি, আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলোই বেশি জানতে হয় যে হ্যাঁ কি কি অপশন অ্যাভেলেবেল আছে। এর মধ্যে একটা আছে শকওয়েভ লিথোট্রিপসি, দেয়ার ইজ ইউরেটারোস্কোপি অ্যান্ড পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। শর্ট ওয়েভ লিথোট্রিপসিটাকে আমরা একটু শর্টকাটে বলি যে এটা একটা ওয়েভ দেওয়া হয় এবং এটা বডির বাইরে থেকে, এটা হচ্ছে নন ইনভেসিভ প্রসেস, বডির বাইরে থেকে আমরা কোন একটা ওয়েভ নির্দিষ্ট এবং সেটা কি করবে, ইন্টারনালি কিছু ক্যাভিটেশন ক্রিয়েট করবে, সেখানে বাবল ক্রিয়েট করবে এবং সেটা হচ্ছে ক্যাভিটেশন করে ফ্রেগমেন্টেশন করবে অফ দ্য স্টোন, এবং যখন স্টোনের ফ্রেগমেন্টেশন হয়ে যাবে সেটা ইউরেনের মাধ্যমে বডি থেকে বের হয়ে আসবে। আর ইউরেটারোস্কোপ কি, ইউরেটারোস্কোপ ইজ পাস রেট্রোগ্রেডলি, মানে এটা হচ্ছে ইউরেটার এখান থেকে ঢুকানো হয় এবং ইনটু দ্য রেনাল পেলভিস, এবং সেখান থেকে স্টোনটাকে বের করে আনা হয়। আরেকটা করা হয় পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। এটা কি, পারকিউটেনিয়াসলি আমরা একটা মানে স্কিনের মধ্য থেকে আমরা হচ্ছে নেফ্রোস্কোপ আমরা এটা ঢুকিয়ে থাকি এবং সেখান থেকে যে পজিশনে স্টোনটা আছে সেখান থেকে আমরা স্টোনটাকে বের করে নিয়ে আসি। সামনে ম্যানেজমেন্টে কখন কোন সাইজ, অ্যাকর্ডিং টু দ্য সাইজ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিমটমস আমরা কি ম্যানেজমেন্ট দিব, সেটার উপর আমাদের ডিপেন্ড করবে যে আমাদের ম্যানেজমেন্টটা বা ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে। কারণ আমাদের এখানে কোয়েশ্চেন গুলো এরকম হয় যে পেশেন্ট একটা অ্যাবডোমিনাল পেন বা কোলিকি লয়েন টু গ্রয়েন পেন নিয়ে আসছে, তার একটা হিমাচুরিয়া হিস্ট্রি আছে এবং এটার স্টোনটার সাইজ হচ্ছে এত, স্টোনের লোকেশন হচ্ছে এটা, এবং স্টোনের জন্য previously কোন একটা ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট ওয়াজ ফেল্ড, নাও হোয়াট উইল বি ইয়োর নেক্সট প্ল্যান অর হোয়াট উইল ইউ ডু, কোশ্চেন গুলো এরকম হয়। আচ্ছা, এরপর হচ্ছে রেনাল স্টোনের টাইপ কি আছে। রেনাল স্টোনের আমরা মেনলি যখন ভাগ করে থাকি, আমরা একটা ভাগ করি হচ্ছে রেডিও ওপেক অ্যান্ড রেডিও লুসেন্ট, এই হিসেবে একটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, ওভারঅল যদি আমরা বলি, এখানে সিস্টিন স্টোন থাকে, ক্যালসিয়াম স্টোন থাকে, ইউরিক অ্যাসিড স্টোন থাকবে এবং আরেকটা থাকে স্ট্রুভাইট স্টোন। সামনে এগুলো সম্পর্কে বলা আছে। আচ্ছা, আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব রেনাল স্টোনকে যে এটা কি রেডিও লুসেন্ট নাকি রেডিও ওপেক। যখন আপনাকে রেনাল স্টোনের কোয়েশ্চেন গুলো প্রথমেই বললাম দুই ভাবে আসে, একটা হচ্ছে এটা হুইচ টাইপ অফ স্টোন, এবং আরেকটা আসে যে আপনি এটার জন্য কি ম্যানেজমেন্ট দিবেন স্টোনের ক্ষেত্রে। তো এটার ম্যানেজমেন্ট যে আমরা
অ্যাকর্ডিং টু দ্য সাইজ, অ্যাকর্ডিং টু দ্য লোকেশন, আমরা যেটা ডিফারেন্সিয়েট, এখানে কি কি আমাদের ফ্যাক্ট থাকে, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে লোকেশন, এগুলো হিসেবে আমরা, অথবা সিমটমস, অনেক সময় কিছু যেগুলো থাকে অবস্ট্রাকটিভ কিছু ফিচার ডেভেলপ নিয়ে আসে, এই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি যে হ্যাঁ আমাদের ট্রিটমেন্ট অপশনটা কি হবে। আর আরেকটা আছে আমরা টাইপ দিয়ে কিভাবে বুঝবো যে কোনটা রেডিওলুসেন্ট নাকি রেডিও অপেক। অনেক সময় স্টেমে দেওয়া থাকে যে এটা একটা ফিচার আছে এর মধ্যে, এটা হচ্ছে রেডিওলুসেন্ট। যখনই আমাকে বলবে রেডিওলুসেন্ট, আমরা রেডিওলুসেন্ট গুলো মনে রাখি ZUNI, এগুলা দিয়ে। জেড হচ্ছে জ্যান্থিন, ইউতে হচ্ছে ইউরিক অ্যাসিড যে স্টোন থাকে, এবং আইতে হচ্ছে ইন্ডিনাভির। আমরা এই তিনটা দিয়ে, মোটামুটি এই তিনটা থেকে আমাদের কোয়েশ্চেন গুলো আসে, এক্সট্রা যেটা আছে সেটা আমার দরকার নেই। আমরা হচ্ছে জুই দিয়ে মনে রাখবো ZUI। একটাতে হচ্ছে জ্যান্থিন, একটাতে হচ্ছে ইউরিক অ্যাসিড, যখনই আমাকে রেডিওলুসেন্ট বলে দিবে তার মানে আমার ডায়াগনোসিস অথবা অপশনের মধ্যে এই তিনটা থেকে যে কোনো একটা অপশন হবে, এবং পরবর্তীতে আমরা সেটাকে আলাদাভাবে দেখবো যে আচ্ছা আর কোন কোন ফিচার আসছে যেটার জন্য আমি আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা আমি বলতে পারবো যে হ্যাঁ এটার অ্যান্সার এটা। এটা হচ্ছে টাইপ অফ স্টোন, কি কি স্টোন আছে, ক্যালসিয়াম অক্সালেট, সিস্টিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড স্ট্রুবাইট স্টোন। ফার্স্ট হচ্ছে মোস্ট কমন, আমাদের সবচেয়ে কমন, এবং মাঝে মাঝে আপনাদের দেখবেন অপশনের মধ্যে বলে থাকে, মানে স্টেমের মধ্যে বলে থাকবে যে মোস্ট কমন স্টোন। যখনই আপনি মোস্ট কমন বলা হয়ে থাকবে তখনই আপনি শিওর হয়ে যাবেন ওকে ইট উইল বি ক্যালসিয়াম অক্সালেট। এবং এখানে কিছু কিছু আলাদা ফিচার থাকবে যে হ্যাঁ ক্যালসিয়াম অক্সালেট যখন একটা অপশনে আছে তখন এখানে কি বলবে যে পেশেন্টের হাইপার ক্যালসিউরিয়া হচ্ছে, হাইপার অক্সালিউরিয়া হচ্ছে, হাইপো সাইট্রেটিউরিয়া হচ্ছে। হাইপোসাইট্রেরিয়াটা কেন হয়, কারণ ইনক্রিজ দ্য রিস্ক অফ সাইট্রেট ফর্মস। এটাতে কেন স্টোন বেশি ফর্ম হয়, কারণ হচ্ছে সাইট্রেট নর্মালি ক্যালসিয়ামের সাথে মানে বাইন্ড করে, এবং এই জন্য ব্লাডের মধ্যে যেটা হয় ক্যালসিয়ামটা মোর সলিউবল অবস্থায় থাকে, কিন্তু যখন সাইট্রেটটা কমে যায় তখন এই বাইন্ডিংটা আর থাকে না, তখন কি হয়, তখন হচ্ছে বেশি বেশি ক্যালসিয়াম ডিপোজিশন হয়, ক্যালসিয়াম স্টোনটা ফর্মেশন হয়। এবং দেখেন আমরা তো বলেছি যে ZUI এই তিনটা ছাড়া যেটা আছে সেটাই হচ্ছে রেডিও অপেক, এই জন্য ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা হচ্ছে রেডিও অপেক, এবং এটার মধ্যে পার্সেন্টেজটা এটা হচ্ছে মোস্ট কমন। যখনই আপনাকে অনেক সময় ডিরেক্ট বলে যায় যে পেশেন্টের এই পেন নিয়ে আসছে, পেশেন্টের হিমাচুরি হচ্ছে, নশিয়া ভমিটিং হচ্ছে, আমরা পেশেন্টের ক্ষেত্রে স্টোনটা পাচ্ছি যেটা হচ্ছে রেডিও অপেক স্টোন, তাহলে হচ্ছে উইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ রেডিও অপেক, মানে উইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ রেনাল স্টোন, তখন এটার অ্যান্সারটা কি হয় ক্যালসিয়াম অক্সালেট। এরপর সেকেন্ড আরেকটা ভ্যারাইটি আছে উইচ ইজ সিস্টিন, এবং যখন ইট ইজ অলসো রেডিও অপেক, এন্ড এখানে বলা হয় যে ইনহেরিটেড রিসেসিভ ডিসঅর্ডার, যে কোনো একটা রিসেসিভ ডিসঅর্ডারের হিস্ট্রি এখানে দেওয়া থাকে, এবং এখানে অবশ্যই স্টেমে বলা থাকে যে পেশেন্টের মাল্টিপল স্টোনের একটা হিস্ট্রি আছে। যখনই আপনি দেখবেন যে মাল্টিপল কোনো একটা স্টোনের কথা বলছে স্টেমে, বা এখানে ইনহেরিটেড কোনো রিসেসিভ ডিসঅর্ডারের কথা বলছে, তো সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে সিস্টিন। And it is relatively radio dense because they contain sulfur। এবং অনেক সময় এটাও বলে, মানে আপনি হচ্ছে যে ওয়ার্ড গুলা বোল্ড করে দেওয়া আছে সে ওয়ার্ড গুলা পড়বেন, এটা পিওরলি পুরোটা পড়ার দরকার নেই। এরপর ইউরিক অ্যাসিড, যখন ইউরিক অ্যাসিড স্টোনের কথা আপনাকে বলা হচ্ছে অবশ্যই তখন বলা থাকবে যে পিউরিন মেটাবলিজম, পিউরিন মেটাবলিজমের ইউরিক অ্যাসিড হচ্ছে ইজ আ প্রোডাক্ট অফ পিউরিন মেটাবলিজম, তার মানে এখানে পিউরিন মেটাবলিজমের কোনো একটা প্রবলেম থাকবে। দেন এখানে ইউরিনারি যে পিএইচ থাকবে সেটা হলো লাগবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি এখানে দেওয়া থাকে, সেটা হচ্ছে কোন একটা ম্যালিগনেন্সি অথবা একটা ক্রনিক ডিসঅর্ডারের হিস্ট্রি এখানে দেওয়া থাকবে, এখানে ম্যালিগনেন্সি অথবা ক্রনিক ডিসঅর্ডারের একটা হিস্ট্রি দেওয়া থাকে ইউরিক অ্যাসিড স্টোনে। এবং ইউরিক অ্যাসিড স্টোনের ক্ষেত্রে আরেকটা আমরা যেটা বলে আসছি যে রেডিওলুসেন্ট, অ্যাজ আই সেড ZUXUI, জুই, তো মানে হচ্ছে এখানে ইউতেই হচ্ছে ইউরিক অ্যাসিড, এখানে আপনাকে বলেই থাকি যে এখানে একটা রেডিওলুসেন্ট স্টোন পাওয়া যায়, এবং মোর কমন কোথায় হয়, এটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়, এবং ইনবোর্ন এরর অফ মেটাবলিজমে থাকে, যেটা একটা বাচ্চা বয়স দেওয়া থাকে যে এত বছরের একটা বাচ্চা ওর মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, হি ওয়াজ ডায়াগনোসিস অ্যাজ আ কেস অফ যে কোনো চাইল্ডহুড ম্যালিগনেন্সির কথা বলা থাকে, এবং স্টোনটা হচ্ছে একটা রেডিওলুসেন্ট স্টোন, তাহলে এটা ডায়াগনোসিস কি, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। এরপর একটা আমরা যেটা বলবো ক্যালসিয়াম ফসফেট,
আমাদের যে রেনাল স্টোনের কথা আমরা বলছি, সেই রেনাল স্টোনের মধ্যে মোস্ট কমন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, কিন্তু যদি বলে যে মোস্টলি রেডিও ওপেক স্টোন কোনটা, আপনাদের খেয়াল করতে হবে যে আপনাদের কোশ্চেনে কি বলা হচ্ছে, মোস্ট কমন নাকি মোস্ট রেডিও ওপেক। সবচেয়ে বেশি রেডিও ওপেক লাইক আ বোন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, কারণ এই দুইটাই হচ্ছে বোন কম্পোনেন্ট। তো কি বলছে দেখেন লাস্ট লাইনটা, রেডিও ওপেক স্টোন কম্পোজিশন সিমিলার টু দ্য বোন। এবং এটা কোথায় বেশি হয়, এটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 and 3 তে ইনক্রিজ দ্য রিস্ক অফ দ্য স্টোন ফর্মেশন। এবং এখানে কি থাকে, ইউরিনারি পিএইচ হাই থাকে। এবং এখানে একটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট যেটা হচ্ছে পরবর্তীতে আরেকটা চার্ট অ্যাড করা আছে, যে কোনটা অ্যালকালাইন ইউরিনে বেশি হয়, কোনটা অ্যাসিডিক ইউরিনে বেশি হয়। যেমন ইউরিক অ্যাসিড স্টোন, সেটা অ্যাসিডিক স্টোনে বেশি, ইউরিনে বেশি হয়। তো এখানে আপনাকে যেমন বলা হচ্ছে লো পিএইচ, আবার এখানে হচ্ছে হাই পিএইচ বলছে, তার মানে কি এটা অ্যালকালাইনে বেশি ফর্মেশন হয়। তো এগুলো দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে আপনাকে স্টেমে কোন দিকে তারা যেতে চাচ্ছে। যে আমাকে যদি বলে যায় যে অ্যাসিডিক স্টোনে ফর্মেশন হচ্ছে, তারপর হচ্ছে এটা স্টোনটা হচ্ছে রেডিওলুসেন স্টোন, সেক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিডের দিকে যাব, যে হ্যাঁ আমার ডায়াগনোসিস ইউরিক অ্যাসিড। আমাকে যদি বলে ক্যালসিয়াম এমন একটা স্টোন যে পেশেন্টের রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের হিস্ট্রি আছে, পেশেন্ট হচ্ছে ইয়াং পেশেন্ট, পেশেন্টের হচ্ছে এমন একটা স্টোন যেটা হচ্ছে রেডিও অপেক লাইক এবং কম্পোজিশন ইজ কাইন্ডলি সিমিলার টু দ্য বোন, তাহলে সেটা কি হবে, সেটা হবে ক্যালসিয়াম ফসফেট স্টোন। তো এটা আপনার বুঝতে হবে। তারপর একটা স্টেম দিয়ে দিল এরকম, রেনাল স্টোন ডায়াগনোসিস হুইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ রেনাল স্টোন, সেটা হবে ক্যালসিয়াম অক্সালেট স্টোন। আচ্ছা, স্ট্রুভাইট স্টোন যেটা বলে, এটাতে আপনি যেখানে দেখবেন যে যে স্টেমে প্রোটিয়াস অথবা ইউটিআই এর হিস্ট্রি দেওয়া আছে, যে প্রিভিয়াসলি পেশেন্টের ইউটিআই ছিল, এখন পেশেন্টের রেনাল স্টোন হচ্ছে বা হয়েছে, তাহলে এটা কেন হবে, সেটা অ্যান্সার হবে যে স্ট্রুভাইট। এবং এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাই। তাহলে আমরা কি বলতেছি, স্টোন ফর্ম ফ্রম দ্য ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম এন্ড ফসফেট, আমরা মনে রাখবো ম্যাপ দিয়ে, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম এন্ড ফসফেট, এই তিনটা কম্পোনেন্ট দিয়ে এটা ফর্মেশন হচ্ছে, occurs as a result of the urease production bacteria and it is associated with a chronic infection. Chronic infection as in, তাহলে এখানে কিসের হিস্ট্রি দেওয়া থাকবে, আমার এখানেই অবশ্যই একটা বলবে যে পেশেন্টের প্রিভিয়াসলি ইউটিআই ছিল, টিআই থেকে এটা ডেভেলপ করেছে, এবং এটা অ্যালকালাইন স্টোন থেকে অ্যালকালাইন একটা কন্ডিশনে ফর্মেশন হয়েছে, এবং উইচ ইজ রেডিও ওপেক। তার মানে আমরা স্টোন যখন ফর্মেশন করব, আমরা আগে ফার্স্টে আমরা দেখে নিব যে রেডিও লুসেন্ট নাকি রেডিও ওপেক। ঠিক আছে, এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করলাম। এরপর রেডিও লুসেন্টের মধ্যে যে তিনটা আছে, সে তিনটা আমরা ধরে নিলাম, যেটা আইদার এক্স, এক্স ইউ অ্যান্ড আই, এই তিনটা স্টোন হচ্ছে আমরা ফর্মেশন হলো, যেগুলো হচ্ছে রেডিওলুসেন। এরপর কি হবে, রেডিওলুসেন আমরা যখন ডিফারেন্সিয়েট করে ফেললাম, এরপর আমরা আসবো ইউরিনে ফর্মেশন হচ্ছে না অ্যাসিডিক ইউরিনে ফর্মেশন হচ্ছে, অ্যাসিডিক ইউরিনে ফর্মেশন হচ্ছে নাকি নিউট্রাল যে ইউরিন নর্মাল আমাদের যে পিএইচ থাকে সেটাতে ফর্মেশন হচ্ছে। এরপর যদি আমাকে কখনো বলে যায় মোস্ট কমন কোনটা, মোস্ট কমন হচ্ছে এটা ক্যালসিয়াম অক্সালেট, মোস্ট কমন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এরপর যখন আমরা বলবো যে এরপর মোস্ট কমন, তারপর কোনটা ফর্মেশন হচ্ছে, যে আমাদের কোনটার সাথে হচ্ছে ইউটিআই হিস্ট্রি দেওয়া আছে, তখন কোনটা ফর্মেশন হবে। বা আমাকে যদি বলে যায় যে প্রোটিয়াস, যেমন এই যে এখানে বলা আছে যে ব্যাকটেরিয়ার মধ্যে মোস্ট কমনলি এটা অ্যাসোসিয়েটেড থাকে প্রোটিয়াসের সাথে, হ্যাঁ স্ট্রুভাইট, স্ট্রুভাইট যেটা থাকে সেটা মোস্ট কমনলি প্রোটিয়াসের সাথে এটার রিলেশন থাকে। এবং এই যে যখন ইন রিলেশনশিপ উইথ দ্য প্রোটিয়াস, মেনলি হচ্ছে স্টেগন ক্যালকুলাই যেটা থাকে ফর্মেশন থাকে। তো আপনার হচ্ছে যে কোনো একটা নাম দেওয়া থাকতে পারে, এবং ক্রনিক ইউটিআই এর একটা হিস্ট্রি দেওয়া থাকে। আচ্ছা, এই প্রিভিয়াস যে স্লাইডটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসে। আমরা ফার্স্টে আবার বলতেছি, আমরা ফার্স্টে রেডিও অপেক এবং রেডিও লুসেন এটাকে আলাদা করে নিব। এরপর দেখবো আমাদেরকে কি বলছে, যে এটা মোস্ট কমনের কথা বলছে নাকি এটা কোনো ইনহেরিটেড ডিসঅর্ডারের কথা বলছে, নাকি এটা কোনো ক্রনিক ইনফেকশনের কথা বলছে, বা কোনো প্রোটিয়াসের কথা বলা হচ্ছে নাকি, বা এখানে কোনো কনসিস্টেন্সি ইজ লাইক বোন এরকম কথা বলা হচ্ছে নাকি, বা প্রিভিয়াস রেনাল টিবিউলার অ্যাসিডোসিস এর কথা বলা হয়েছে নাকি, বা কোনো ম্যালিগন্যান্সি আছে এগুলো বলা হচ্ছে নাকি। দিস আর দ্য কিওয়ার্ডস, যে এটা থেকে আমি এখানে যাব।
আচ্ছা, যেমন এখানে দেখেন, আমি এখানে একদম শর্টে কিছু বলে আসছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আমরা এটার যখন স্টেম গুলো দেওয়া থাকে তখন কি কি বলা থাকে, যে এটা হচ্ছে হাইপার ক্যালসিউরিয়া থাকে, হাইপার অক্সালিউরিয়া থাকে, এবং এটা হচ্ছে রেডিও অপেক। সিস্টেন স্টোন, এটা হচ্ছে ইনহেরিটেড রিসেসিভ ডিসঅর্ডার থাকে, মাল্টিপল স্টোন থাকে, এবং ফার্মলি রেডিও অপেক থাকে। ইউরিক অ্যাসিড স্টোন, দ্যাট ইজ হচ্ছে পিউরিন মেটাবলিজমের কারণে এটা ডিসঅর্ডারের সাথে এটা রিলেটেড থাকে। এটা অ্যাসিডিক ইউরিনে ফর্মেশন হয়, এবং এটা caused by the any chronic status or chronic tissue breakdown or malignancy, এবং এটা চিলড্রেনের ক্ষেত্রে বেশি হয়, এবং এটা রেডিও অপেক এটা, ঠিক আছে। এই যে রেডিও অপেক থাকে, এটা অ্যাসিডিক ইউরিনে ফর্মেশন হয়, পিউরিন মেটাবলিজম এন্ড ম্যালিগন্যান্সি। এরপর কি থাকে, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট এটা কি, এটা অ্যালকালাইন ইউরিনে এটা ফর্মেশন হয়, এটা রেডিও অপেকে থাকে, এবং এটা রেনাল টিবিউলার অ্যাসিডোসিস এর সাথে রিলেটেড। এবং স্ট্রোবাইট আর স্টেক হর্ন যেটা থাকে, ইট ইজ অলসো নোন অ্যাজ স্টেক হর্ন ক্যালকুলাই। এটা ইউটিআই অথবা ক্রনিক ইনফেকশনের একটা হিস্ট্রি দিবে, এবং এখানে এখানে এই যে প্রোটিয়াসের অ্যাসোসিয়েশন থাকে, এখানে প্রোটিয়াসের অ্যাসোসিয়েশন থাকবে। এবং আরেকটা জিনিস যেটা এখানে বলা হয় সেটা হচ্ছে ইউটিআই। এই দুইটা কথা এখানে বলা হয়, এবং এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এন্ড ফসফেট, এটা দিয়ে ফর্মেশন হয়। এই যে এখানে বলা আছে ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম এবং ফসফেট। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে কখন কোন ইউরিনে কোনটা ফর্মেশন হবে। ক্যালসিয়াম ফসফেট এটা নর্মাল অথবা অ্যালকালাইন ইউরিনে ফর্মেশন হয়। ক্যালসিয়াম অক্সালেট এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে আপনার অ্যাসিডিক ইউরিনে ফর্মেশন হতে পারে, নর্মালেও ফর্মেশন হতে পারে, অ্যালকালাইনেও ফর্মেশন হয়। ইউরিক অ্যাসিডটা সেটা আমরা বলেছি অবশ্যই অ্যাসিডিক ইউরিনে এটা ফর্মেশন হয়। স্ট্রোবাইট যেটা থাকে এটা অ্যালকালাইনে ফর্মেশন হয়, এবং সিস্টিন যেটা এটা হচ্ছে নর্মাল পিএইচ এ ফর্মেশন হয়। আচ্ছা, এখানে যেটা বলেছে থেরাপিউটিক সিলেকশন, এই পুরো ম্যানেজমেন্টটা খুব শর্টে আপনাদের কাছে পরবর্তী স্লাইডে আছে। এটা হচ্ছে ভেরিয়াসাইজ। এটাতে আমরা কি বোঝাতে চেয়েছি, যে আমার রেনাল স্টোনের যে ট্রিটমেন্টটা হবে, যে আমি ম্যানেজমেন্ট প্ল্যান যেভাবে করব রেনাল স্টোন, ইট উইল বি অ্যাকর্ডিং টু দ্য সাইজ, লোকেশন অ্যান্ড সিমটম। এই জন্য এখানে হচ্ছে দেখেন একটা স্টোন মেজার করা আছে। ম্যানেজমেন্ট অফ দ্য রেনাল স্টোন, আমি যেটা বললাম যে আমার দুইটা পোর্শন থেকে মেনলি কোশ্চেন গুলো আসে, যেটা হচ্ছে টাইপ অফ স্টোন, এবং আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য স্টোন। টাইপ অফ স্টোন আমরা দেখবো, আর এটা হচ্ছে স্টোনের ম্যানেজমেন্ট আমরা দেখবো, ঠিক আছে। ফার্স্টে আমরা যে কোনো ট্রিটমেন্টে আমরা ফার্স্টে যেটা ভাগ করে থাকি সেটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট কনজারভেটিভ, এবং আরেকটা কি যেটা থাকে আরেকটা হচ্ছে সার্জিক্যাল, ঠিক আছে, সার্জিক্যাল। এবং এই সার্জিক্যালের মধ্যে এগুলো সবকিছু আছে, এক্সট্রাকর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি, পিসিএনএল, তারপর আমরা হচ্ছে নেফ্রোস্টোমি, তারপর কি নেফ্রেক্টমি। এখন আমরা কোথায় কোনটা করব, কারণ কনজারভেটিভ যখন হয়, তখন কনজারভেটিভ ওইটা ম্যানেজ করে ফেললাম শেষ। কিন্তু যখন আমার কনজারভেটিভ ফেল হয়, সেখানে আমি শুরু করব সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যেটা বলা আছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কখন করব, যখন এনি স্টোন লেস দেন 0.5 সেন্টিমিটার উইদাউট সাইন্স অফ এনি অবস্ট্রাকশন, and if any patient not with single kidney, তার মানে যার সিঙ্গেল কিডনি না, যার হচ্ছে এনি সাইন্স অফ অবস্ট্রাকশন নাই, এবং যার সাইজ হচ্ছে 0.5 সেন্টিমিটার, এই তিন ক্ষেত্রে আমি কনজারভেটিভ ট্রিটমেন্টে যাব। এরপর কি আমরা ইএসডব্লিউএল মানে এক্সট্রা কর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি, এটাতে আমরা কি করি, এটাতে আমরা করি হচ্ছে এই যে আপনাকে একটা ওয়েভ দিয়ে দিচ্ছে কিডনি যেখানে, ধরেন মেজর ক্যালিস বরাবর একটা একটা রেডিও, এবং রেডি ওই যে স্টোনটা আছে সেটাকে আমরা ওয়েভ দিয়ে আমরা এটাকে বাবলিং করে বিভিন্ন ক্যাভিটেশনে কনভার্ট করবো, এবং সেটা ফ্রেগমেন্টেশন হবে, এবং সেই ফ্রেগমেন্টেশন হয়ে যে স্টোনটা থাকবে সেটা ইউরিন দিয়ে বের হয়ে আসবে। এবং আমরা কখন কখন এক্সট্রা কর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি করতে পারবো, এগুলো দেখবেন যে আপনাকে যে স্টেমটা দেওয়া আছে সেখানে এই কথাগুলো বলা আছে কিনা, কি কি, সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার সাইজ is preferred with stenting, contraindicated। হ্যাঁ, মানে কি এখানে আমরা 0.5 থেকে 2 সেন্টিমিটার যখন থাকবে, আপনি এটা শুধু মনে রাখেন, এখানে 0.5 থেকে 2 সেন্টিমিটার
আর এখানে লেস দেন 5 সেন্টিমিটার। এই পয়েন্টগুলো মনে রাখেন যেগুলো আমি বলতেছি। এবং এখানে এটা কোথায় কোথায় কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগন্যান্সি, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক স্টেনোসিস, আরেকটা হচ্ছে স্টোন ইন দ্য লোয়ার পোল। স্টোন ইন দ্য লোয়ার পোলের আবার একটা ইয়ে আছে, সেটা আমি বলতেছি যে কোথায় কোনটা করতে হয়। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেটেড কোথায় থাকবে? ধরেন আমি হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি করছি, একটা স্টোনের সাইজ হচ্ছে 0.5 সেন্টিমিটারের থেকে 2 সেন্টিমিটার, কিন্তু ওই পার্সনটা হচ্ছে প্রেগন্যান্ট। তাহলে ওই ফিমেলটা প্রেগন্যান্ট, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউরেটারোস্কোপ, ইউরেটারোস্কোপি। ঠিক আছে, সেটা অ্যান্সার হবে ইউরেটারোস্কোপি। যে আমাকে সাইজ দিল 0.5 সেন্টিমিটারের কম, আমি কনজারভেটিভে গেলাম। আমাকে এখন পেশেন্টের সাইজ দিছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজের, ওর হচ্ছে 0.5 সাইজ হচ্ছে স্টোনের 1 সেন্টিমিটার। এখন আমরা এই পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্ট হচ্ছে প্রেগন্যান্ট, কি করব? ইউরেটারোস্কোপি করব। যদিও সাইজ হচ্ছে 0.5 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে, বাট এখানে আমরা পেশেন্টকে কোনো ওয়েভ দিব না। আচ্ছা, তাহলে কি প্রেগনেন্সি, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং স্টোন ইন দা লোয়ার পোল যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে extracorporeal, মানে প্রেগনেন্সি, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং স্টোন ইন দা লোয়ার পোল থাকলে এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। যদিও সাইজ যদি মেনটেনও হয় তাও এটা কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, এরপর পিসিএনএল। আমরা পিসিএনএল কখন করি? পিসিএনএল করি যখন কমপ্লেক্স একটা রেনাল স্টোন যেটা সাইজ 2 সেন্টিমিটার বেশি এবং স্টোন ইন দা লোয়ার পোল যদি 1 সেন্টিমিটারের বেশি হয়। তাহলে স্টোন ইন দা লোয়ার পোল 1 সেন্টিমিটারের যদি বেশি হয় আমরা পিসিএনএল এ গেলাম, কিন্তু স্টোন ইন দা লোয়ার পোল যদি 1 সেন্টিমিটারের কম হয়, আমরা তো এখানে এক্সট্রা কর্পোরিয়াল শর্টওয়েভ লিথোট্রিপসি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করবো? এই যে ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপি। তার মানে কি, আমাদের স্টোন ইন দা লোয়ার পোল দিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে, তার মানে আমরা তিনটা জিনিস পাচ্ছি। স্টোন ইন দা লোয়ার পোল যদি হয় তা আমরা এখানে ইএসডব্লিউএল করতে পারবো না, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে লোয়ার পোলে যদি থাকে 1 সেন্টিমিটারের বড় যদি হয় সেক্ষেত্রে আমরা পিসিএনএল করব, কিন্তু 1 সেন্টিমিটারের যদি ছোট বলে সেক্ষেত্রে এরপর আসছে হচ্ছে নেফ্রোস্টোমি আমরা করবো। নেফ্রোস্টোমিটা কি? এখানে আমরা একটা টিউব দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আপনার পিসিএনএল একটা নেফ্রোস্কোপ থাকে, এটা আমরা ওই বরাবর পারকিউটেনিয়াসে ঢুকে আমরা ওখান থেকে স্টোনটা এক্সট্রাক্ট করে নিয়ে আসি। এবং নেফ্রোস্টোমি কি? এটা হচ্ছে পারকিউটেনিয়াস, আমরা একটা নেফ্রোস্টোমি টিউব দিয়ে দিই এবং এই টিউব দিয়ে স্টোনটাকে টিউব ইনসিটো করে দেওয়া হয় এবং এখান থেকে স্টোনটা বেরিয়ে আসে। তাহলে কি হচ্ছে, নেফ্রোস্টোমি আমরা কখন করব? নেফ্রোস্টোমির ক্ষেত্রে ধরেন আপনি সাইজ বলা হচ্ছে আমার 1.5, কিন্তু সেখানে কোনো একটা অবস্ট্রাক্টেড কিডনির ফিচার আছে, যেমন কি এখানে ফিভার থাকতে পারে, পাইলোনেফ্রাইটিস থাকে, অ্যাবসেস থাকে, হাইড্রোনেফ্রোসিস থাকে। ধরেন এই কথাগুলো বলা আছে যে একটা পেশেন্টের হাইড্রোনেফ্রোসিস এবং পেশেন্ট অ্যান্টিবায়োটিক কোনো একটা থেরাপিতে আছে এবং পেশেন্টের কারেন্টলি ফিভার আছে, কিন্তু পেশেন্টের স্টোনের সাইজ হচ্ছে 0.5 সেন্টিমিটার। স্টিল এটার এই কি হবে, মানে আমরা ট্রিটমেন্টে কি যাব? এনি সাইজ, হোয়াট এভার দ্য সাইজ ইজ, ইরেসপেক্টিভ অফ এনি সাইজ, আমাদের যখনই কোনো অবস্ট্রাক্টেড কিডনির ফিচার লাইক কোনো ইনফেকশনের হিস্ট্রি বা হাইড্রোনেফ্রোসিস অথবা কোনো পাইলোনেফ্রাইটিস অথবা ফিভার, এগুলো যখনই দেওয়া থাকবে তখনই আমার ডায়াগনোসিস কি হয়ে যাবে, মানে আমরা ম্যানেজমেন্টের মধ্যে আমার কি চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নেফ্রোস্টোমি করব। এবং নেফ্রেক্টমি আমরা কখন করব? যখন ফাংশন লেস দেন 15% চলে আসে। হ্যাঁ, ফাংশন যে কিডনি ফাংশন যেটা থাকে এটা 15%-এর কম চলে আসে। তার মানে এই জাস্ট এই চারটা, এই একটা স্লাইড থেকে আপনার দুইটা, কমপক্ষে দুইটা কোশ্চেনও চলে আসতে পারে যে হ্যাঁ এই একটা। তাহলে আমরা কি করবো? ফার্স্টে কনজারভেটিভ, আমরা 0.5 সেন্টিমিটার কম হলো কনজারভেটিভ। তারপর ইএসডব্লিউএন আমরা কখন করবো? 0.5 থেকে 2 সেন্টিমিটার, কিন্তু কখন কখন করবো না? যখন প্রেগনেন্সি থাকবে, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম থাকবে এবং স্টোন লোয়ার পোলে থাকবে। এখন স্টোন লোয়ার পোলে আছে কিন্তু 1 সেন্টিমিটার সাইজ থেকে বেশি, সেক্ষেত্রে আমরা কি করবো? লোয়ার পোল আছে কিন্তু 1 সেন্টিমিটার থেকে কম, সেক্ষেত্রে আমরা কি করবো? ফ্লেক্সিবল ইউরেটারোস্কোপি। এরপর আসছে যে ইরেসপেক্টিভ অফ এনি সাইজ, আমার কোনো একটা অবস্ট্রাক্টেড কিডনির ফিচার আছে, যেমন এখানে পেশেন্টের ফিভার আছে, পাইলোনেফ্রাইটিস আছে, অ্যাবসেস আছে, হাইড্রোনেফ্রোসিস আছে, যে কোনো ইনফ্লামেশনের ফিচার আছে বা অবস্ট্রাক্টেড কিডনির ফিচার আছে, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? নেফ্রোস্টোমিতে। এবং নেফ্রেক্টমি বলবো যে যখন একটা কিডনির ফাংশন বলে দিচ্ছে যে আমার কিডনি ফাংশন হচ্ছে 10%, 12%, 14%, তখন আমি কি বলবো? যে এই ক্ষেত্রগুলোতে ট্রিটমেন্ট উইল বি নেফ্রেক্টমি। বাট আমার মেনলি যেখান থেকে কোশ্চেন আসে
ইএসডব্লিউএল থেকে আসে, ইউরেটারাস পিসিএনএল থেকে আসে, নেফ্রোস্টোমি আসে, এবং এই জিনিসটা কোন পোলে কি হয় এটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা এটা পড়বেন। তাহলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ছবি তুলে রাখতে পারেন, এবং কারণ এখান থেকে কোশ্চেন আসে, আর এটা তো এর আরো ডিটেল। তাহলে আমরা যেগুলো পড়লাম, যেহেতু ম্যানেজমেন্ট থেকে আমাদের কোয়েশ্চেনটা আসে, তাহলে দেখেন এ 23 years old মেল, 23 years একটা ওল্ড মেল অ্যাডমিটেড উইথ দ্য লেফট সাইডেড লয়েন পেন অ্যান্ড ফিভার, তার মানে এটা একটা স্টোন। ইনভেস্টিগেশন রিভিলস লেফট সাইডেড ইউটারি ক্যালকুলাই আছে, পেশেন্টের মেজার কতটুকু, 0.5 সেন্টিমিটার। মানে 0.5 সেন্টিমিটার হলে আমাদের এখানে কি করার কথা, ইএসডব্লিউএল, কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ দ্য হাইড্রোনেফ্রোসিস। যখনই আমাকে বলে গেছে অবস্ট্রাক্টেড কিডনির একটা ফিচার আছে, তাহলে আমরা কি করবো, পারকিউটেনিয়াস নেফ্রোস্টোমি, অ্যান্সার উইল বি বি। কারণ এখানে আমরা সাইজ হিসেবে এটা হওয়া উচিত ছিল ইএসডব্লিউএল, কিন্তু যখনই আমার এখানে একটা অবস্ট্রাকশনের হিস্ট্রি চলে আসছে, এই যে এখানে বলা আছে যে সাইজ হিসেবে এটা ইএসডব্লিউএল হওয়ার কথা জাস্ট 0.7 সেন্টিমিটার, বাট এখানে যখনই বলে গেছে যে একটা অবস্ট্রাক্টেড কিডনির ফিচার আছে, তাহলে আমরা এটার কি হবে, এটার অ্যান্সারটা হবে নেফ্রোস্টোমি। এটা অ্যান্সার হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোস্টোমি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা কি, 23 years old man admitted with a left sided loin pain radius to the groin. His investigation reveals 1 centimeter left sided calculus within the renal pelvis, 1 centimeter। তাহলে এটা কি হবে, 0.5 থেকে 2 পর্যন্ত আমরা ইএস এক্সট্রা কর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি, তাহলে এটার অ্যান্সার হবে এখানে ফেলেন। এই যে এখানে আমাদের কোনো আর ঘুরানো পেঁচানো কিছু নেই, ডিরেক্ট অ্যান্সার দেওয়া, 0.5 থেকে 0.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, যেহেতু এটা 0.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এই এক্সট্রা কর্পোরিয়াল শর্ট ওয়েভ লিথোট্রিপসি। এখানেও আমাদের এটাই হওয়ার কথা ছিল, 0.5 থেকে 2 সেন্টিমিটারের মধ্যেই সাইজ ছিল, বাট যেহেতু এখানে একটা হাইড্রোনেফ্রোসিস এর হিস্ট্রি দেওয়া আছে, তার মানে কি এটার ডায়াগনোসিস, এটার ম্যানেজমেন্টও হয়ে যাবে পারকিউটেনিয়াস নেফ্রোস্টোমি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকে যে পড়াগুলো ছিল মেনলি হচ্ছে এটা একটা মাস্টারিং সেশন, যে আপনারা এফসিপিএস পার্ট 1 এর পড়ার সাথে কিভাবে জাস্ট কিছুটা ক্লিনিক্যাল এক্সট্রা অ্যাড করলেই আমরা হচ্ছে খুব ইজিলি এমআইসিএস পার্ট এটা গ্র্যাব করতে পারি, এবং অবশ্যই আমরা আমাদের এখান থেকে আপনাদের যথাসম্ভব হেল্প করব। এবং যেহেতু আপনাদের এফসিপিএস পার্ট 1 হয়ে গিয়েছে, এবং এটার সাথেই হচ্ছে আপনাদের পড়ার অনেক বেশি, ম্যাক্সিমাম 60 to 70% আপনারা এখানে সেম পাবেন, যে ক্লিনিক্যাল পোর্শনটাই পড়লেই হয়। তো এই জন্য যে আপনাদের জাস্ট টু মানে শো যে এই জিনিসটা এগুলার সাথে হচ্ছে খুবই বেশি একই রকম পড়াশোনা, এবং এক্সট্রা খুব কিছু পড়তে হবে না, খুব ইজিলি আপনাদের যেখানে 60% পড়া কমপ্লিট আছে, জাস্ট আর একটু 30-40% এফর্ট দিলেই হচ্ছে আপনাদের আল্লাহর রহমতে আরেকটা ডিগ্রি হয়ে যাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকবে। এবং এই জন্য কি নিয়ে সেটার জন্য সেশনটা নেওয়া। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ শোনার জন্য, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, শেষ করে দিব। জি জি ভাইয়া, শেষ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।